হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা ডাব্লিউবিপিএসসি 4 SI ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামের জন্য ম্যাথের প্র্যাকটিস ক্লাস করে আসছি। তো এই যাবৎ আমাদের টোটাল 34টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 35 নম্বর ক্লাস। এখানে আমরা টোটাল 10টা কোশ্চেন করবো, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সরাসরি প্রথম কোশ্চেনে চলে যাব। প্রথম যেটা কোশ্চেন রয়েছে, এখানে বলা হয়েছে এক ব্যক্তি একটি ব্যাংক থেকে 14,000 টাকার একটি চেক ভাঙালেন। তিনি কিছু 100 টাকার নোট এবং কিছু 500 টাকার নোট পেলেন। যদি নোটের সংখ্যা মোট 60টি হয়, তবে কতগুলো 500 টাকার নোট পেয়েছিলেন? এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কি করতে হবে? দুটো প্রসেস রয়েছে। একটা হচ্ছে অপশন টেস্ট করতে হবে হয়, না হলে কি করে এক্স ধরে করতে হবে। তো আমরা দুটোই দেখব। প্রথমে এক্স ধরে করে দেখি, তারপরে অপশন টেস্ট করি। যার যেটা সুবিধা মনে হবে সে সেটা করবে। যে ব্যাংকে 14,000 টাকার চেক ভাঙালেন, তিনি 100 টাকার নোট কিছু পেলেন, 500 টাকার কিছু নোট পেলেন। এবার মোট নোটের সংখ্যা 60টি। বলেছে আমাদের কি 500 টাকার নোট কতগুলি পেয়েছেন সেটা বের করতে বলেছে। ধরলাম আমরা 500 টাকার নোট পেয়েছিলেন এক্সট্রা। তো টোটাল কত টাকা পেয়েছিলেন? 500 টাকা। যদি এক্সট্রা নোট 500 টাকার হয়, তাহলে 100 টাকার নোট কতটা হবে? 60 মাইনাস এক্সট্রা, তাই তো? কারণ হচ্ছে আমরা ধরে নিলাম 500 টাকার নোট এক্সট্রা, আর টোটাল নোট হচ্ছে 60টা। তার মানে হচ্ছে 100 টাকার নোট কতটা হবে? 60 মাইনাস এক্স। তাহলে 60 মাইনাস এক্স, এতটা নোট 100 টাকা হলে মোট কত টাকা হবে? 100 ইন্টু 60 মাইনাস এক্স। তাহলে এই দুটো টাকা মিলে কত? এই দুটো টাকা মিলে হচ্ছে 14,000। তারপরে আমরা এখানে 500 এক্সই লিখলাম। এখানে হচ্ছে 6,000 মাইনাস 100 এক্স ইকুয়ালস টু 14,000। এবার পরের লাইনে কি করব? 500 এক্স থেকে যদি 100 এক্স বাদ দিই, 400 এক্স ইকুয়ালস টু কী হবে? এই 6,000টা যদি এই পাশে চলে যায়, তাহলে মাইনাস 6,000 হয়ে যাবে। মাইনাস 6,000 হয়ে গেলে কত হবে? 8,000 হয়ে যাবে। তাহলে এক্সের মান কত হয়ে যাবে? এই ডবল জিরো কাটতে পারি, 4 দিয়ে 80 কাটলে কত হবে? 20। তাহলে এক্সের মান কত হয়ে যাবে? 20। এক্সের মান 20। তার মানে আমাদের অ্যান্সার অপশন নম্বর এ। অপশন টেস্ট কীভাবে করবো? ধরলাম আমরা 500 টাকার নোট 20টা। তাহলে 500 টাকার নোট যদি 20টা হয়, তাহলে মোট কত টাকা হবে? 10,000 টাকা এখানেই হয়ে গেল। 10,000 টাকা এখানে হয়ে গেল। টোটাল কত? 14,000 টাকা। তার মানে 10,000 টাকা যদি 500 টাকা নোট হয়, তার মানে বাকি আছে কত হাজার টাকা? 4,000 টাকা। এই 4,000 টাকার নোট নিশ্চয়ই 100 টাকা হবে। তাহলে যেহেতু আমরা 20টা ধরেছি 500 টাকার নোট, তার মানে 100 টাকার নোট কতটা হবে? 40টা। কারণ টোটাল হচ্ছে 60টা নোট। তাহলে 40টা যদি 100 টাকার নোট হয়, তাহলে 4,000 টাকা হয়। তার মানে অপশন মিলে যাচ্ছে। তো সেই হিসাবে আমরা অপশন টেস্ট করে করতে পারি বা এক্স ধরে করতে পারি। যার যেটা সুবিধা মনে হবে সে সেভাবে করবে। এটা এই 6,000টায় একবারে ওই পাশে দিয়ে দিলাম। তো এটাকে যদি আমি এটাকে আবার অন্য কিছু ধরলে আবার গন্ডগোল হয়ে যাবে, তো এটা মুছে দিলাম আমি। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। 2 নম্বর কোশ্চেন বলেছে 45 জন ছাত্রের মধ্যে 22 জন শুধুমাত্র হিন্দি বলে এবং 12 জন শুধুমাত্র ইংরেজি বলে। কতজন উভয় বিষয়ে বলে? 45 জন ছাত্রের মধ্যে 22 জন শুধুমাত্র হিন্দি বলে আর 12 জন শুধুমাত্র ইংরেজি বলে। তার মানে এটা যদি আমরা হিন্দি ধরি, তাহলে 22 জন শুধুমাত্র হিন্দি বলে আর 12 জন শুধুমাত্র ইংরেজি বলে। এখানে যদি 12 জন ধরি, এখানে ইংরেজি বলে। এইবার এই দুটো মিলে যে মাঝখানের যে পোর্শনটা, মানে এটা হিন্দি, হ্যাঁ, এতটুকু হচ্ছে এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে 22 জন বলে। এটা যদি ইংলিশ ধরি, এই পোর্শনটা এখানে বলে ইংরেজি হচ্ছে 12 জন। এবার বলছে উভয় বিষয়ে কতজন বলে? উভয় বিষয় মানে এই পোর্শনটার কথা বলেছে, এই পোর্শনটা, এই মাঝখানের পোর্শনটা, এই পোর্শনটা। এবার আমরা ধরলাম যে উভয় বিষয়ে হচ্ছে এক্স জন বলে, ধরে নিলাম এক্স জন। উভয় বিষয়ে বলে এক্স জন। তাহলে এই হিন্দি বিষয়ে বলে 22 জন, তারপরে ইংরেজি বিষয়ে বলে 12 জন, আর ধরে নিলাম উভয় বিষয়ে বলে এক্স জন। তাই টোটাল কতজন ছাত্র হবে? টোটাল 45 জন ইকুয়ালস টু 45 লিখতে পারি আমরা। তাহলে 22 আর 12 যোগ করলে কত হবে? 36। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 45 মাইনাস 22 আর 12 যোগ করলে 34। তার মানে এক্সের মান কত হয়ে যাচ্ছে? 45 মাইনাস 34 মানে 11। অ্যান্সার আমাদের অপশন নম্বর এ হয়ে যাবে 11। নেক্সট কোশ্চেনে চলে যাব। 3 নম্বর কোশ্চেন বলেছে 5, 9, 8 এবং 15 প্রত্যেক সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বাদ দিলে সংখ্যাগুলো সমানুপাতিক হবে? এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে, যদি আমরা ধরি এক্স বাদ দিব, তাহলে 5 মাইনাস এক্স
ডিভাইডেড বাই 9 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 8 মাইনাস এক্স ডিভাইডেড বাই 15 মাইনাস এক্স করতে হবে। তারপরে এই কোনাকুনি গুণ করবো, তারপরে এক্স স্কোয়ার আসবে, তারপরে দ্বিঘাত সমীকরণ হবে। তো এইভাবে করলে এটা বড় হবে। এই ধরনের অঙ্ক একটা শর্টকাট প্রসেস আছে, সেই হিসাবে আমরা করব। প্রথমে সংখ্যাগুলি এইভাবে লিখব, 5, 9, তারপরে কি রয়েছে 8 আর 15 রয়েছে, লিখলাম। এবার প্রথম যে দুটো সংখ্যার বিয়োগফল করব। এটার বিয়োগফল কত 4, এটার বিয়োগফল কত 7। তারপর এই দুটোর বিয়োগফল করব, এই দুটোর বিয়োগফল কত 3, তাই তো। এইবার যে 3-এর মানটা বেরোবে, সেই 3-এর মানটা কী হবে, এই 3-এর মানটা হবে এই যে 5-এর সাথে এই কোনাকুনি গুণ, মানে প্রথমেরটার সাথে সেকেন্ড দুইটার যে বিয়োগফল সেটার গুণ করব, 5 × 7। আর এই যে 8 যে আছে, 8-এর সাথে আবার 4কে গুণ করব। তার মানে 5 8 40 হবে, না সরি, 5 7 হবে 35। এই 35টা কীভাবে আসলে লিখিয়ে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। তো 5 × 7 মাইনাস 4 × 8, 4 × 8, তার মানে কত হবে 35 মাইনাস 32, 35 মাইনাস 32 কত করলে কত হবে 3। তাহলে এই 3-এর মান হচ্ছে এই 3। তাহলে 3-এর মান যদি 3 হয়, 1-এর মান কত হবে, একই হবে। 1-এর যেটা মান বেরোবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানে 1-এর মান কত 1, তাহলে অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার যদি আমরা উত্তর মেলাতে যাই, তাহলে আমরা কীভাবে মেলাবো, 5-এর সাথে 1 বিয়োগ করবো, কত হবে 4, 9-এর সাথে 1 বিয়োগ করবো, কত হবে 8, 8-এর সাথে 1 বিয়োগ করবো 7, 15-এর সাথে 1 বিয়োগ করবো 14। আর চারটা সংখ্যা এ বি সি ডি কখন সমানুপাতিক হয়, যখন এ ইন্টু ডি ইজ ইকুয়াল টু বি ইন্টু সি হয়। তাহলে বি ইন্টু সি 7 8 56, আর এ ইন্টু ডি 4 14 56, তার মানে অ্যান্সারও আমাদের মিলে গেল। এইভাবে আমরা পরীক্ষার খাতায় করার পরে আমরা যদি সময় থাকে, তো এইভাবে আমরা চেক করে নিতে পারবো যে অ্যান্সারটা ঠিক আছে কি না। তো এই ধরনের কোশ্চেনে আমি আর একটা দিয়েছি, তো 4 নম্বরে সেটাও দেখব, যাতে বুঝতে সুবিধা হয় যে কীভাবে হলো অঙ্কগুলো। 4 নম্বর বলেছে আগেরটা যেটা ছিল মাইনাস, এবার প্লাসের ক্ষেত্রে ওই একই মাইনাস প্লাসের ক্ষেত্রে একই রুলস আমরা ইউজ করব, যে 4 7 14 এবং 22 প্রত্যেক সংখ্যাগুলিকে কোন সংখ্যা দিয়ে যোগ করলে সংখ্যাগুলো সমানুপাতি হবে। তো কী লিখবো, প্রথমে সংখ্যাগুলি লিখব, 4 7 14 আর 22 লিখলাম। তাহলে 4 আর 7-এর বিয়োগফল কত 3, 14 আর 22-এর বিয়োগফল কত 8, তারপরে 3 আর 8-এর বিয়োগফল কত 5। তারপরে আমরা কী করেছি, তারপরে করেছি এই প্রথমটার সাথে এই 8-এর গুণ, এই 14-র সাথে এই 3-এর গুণ, মানে এই যে এই প্রথম পেয়ারের 4 আর এই যে 8, আর প্রথম পেয়ারের এই যে 14, তারপরে হচ্ছে এইখানকার 3, মানে চারটা সংখ্যাকে পেয়ার করে লিখছি, প্রথমে 4 7, তারপরে 14 আর 12। তাহলে পেয়ারের যে প্রথম সংখ্যাটা সেই সংখ্যাটা দিয়ে গুণ হবে সবসময়, 7 দিয়ে কিন্তু হবে না। প্রথমে কী আছে 4, তাহলে 4 দিয়ে 8, এখানে কী আছে প্রথমে 14, 14 আর 22-এর মধ্যে 14 আছে, তো 14 দিয়ে 3। তাহলে সব বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বাদ দিতে হবে। তাহলে 4 7 28 আর 3 14 42, তাহলে 3 14 42টা আগে লিখব, 14 × 3 মাইনাস 4 × 8, তাহলে 3 14 42 মাইনাস 4 2 4 8 32, তাহলে 42 থেকে 32 বাদ দিলে কত হবে 10। তাহলে এই 5-এর মান কী হবে 10। তাহলে 5-এর মান যদি 10 হয়, 1-এর মান কত হবে, 1-এর মান হচ্ছে 10/5 বা 2। তাহলে 1-এর যেটা মান সেটাই আমরা যোগ বা বিয়োগ করব। তাহলে এখানে কি যোগ করতে হবে 2। অ্যান্সার আমাদের অপশন নম্বর এ হয়ে যাবে। এটাই সবথেকে বেস্ট অ্যাপ্রোচ এই অঙ্কগুলো করার। যদি এক্স ধরে করি আমরা, তাহলে অনেক বড় হয়ে যাবে, পরীক্ষায় আমরা করতে পারবো না সময়ের অভাবে। 5 নম্বর কোশ্চেন কী বলেছে, a/b = 2:3 এবং b/c = 4:5 হলে a²b² b/c = কত। a/b দেওয়া রয়েছে 2:3, তারপরে b/c দেওয়া রয়েছে কত 4:5। আমাদের বের করতে বলেছে a²b²bc। এইবার এখানে b, এখানেও b, এখানে b এর মান আছে 3, এখানে b এর মান আছে 4, তাহলে b এর মানটা সমান করব। তার মানে এই 3কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে এই আর 4কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে এখানেও 12 এখানেও 12 হবে। তাহলে 4 দিয়ে যখন এই 3কে গুণ করবো, তখন এই 4 দিয়ে এই 8 2কেও গুণ করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি a/b সমান কত বেরোবে, a/b এর বেরোবে হচ্ছে 4 2 8 12, আর এখানে কত বেরোবে 3 দিয়ে গুণ করবো যেহেতু, তো 3 4 12 3 5 15। তার মানে আমরা কী লিখতে পারি, a/b/c = কত 8:12:15 এটা লিখতে পারি।
এবার আমাদের কাছে চেয়েছে কি স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বিসি, এটা চেয়েছে। তাহলে স্কোয়ার মানে এ মানে কত 8, বি মানে কত 12, সি মানে কত 15। তাহলে 8-এর স্কোয়ার, স্কোয়ার যেহেতু বলেছে 8-এর স্কোয়ার 64, বি স্কোয়ার, বি হচ্ছে কত 12, 12-এর স্কোয়ার 144, সি স্কোয়ার, তারপর হচ্ছে বিসি, বিসি হচ্ছে বি কত 12, সি হচ্ছে 15, তাহলে 12 15 180। তারপরে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 4 ষোলং 64, 4 দিয়ে 3 4 12, 24, 4 6 24, আর এটাকে 4 দিয়ে 4 4 16, 4 5 20, তার মানে 16:36:45 আমাদের অ্যান্সার। 16:36:45 অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কী বলেছে, কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত 3:4:5 এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত 1:2:3 হলে তাদের মূলধনের অনুপাত কত? এবার আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে প্রিন্সিপাল বা আসল ইনটু সময় ইজুকাল টু কী হয়, লভ্যাংশ হয়, প্রফিট। মানে বাংলাতে যদি লিখি যে মূলধন যত টাকা দিয়ে আমি ব্যবসায় নামলাম ইনটু সময়, যতদিন আমি সময় খাটালাম, এই দুটো মিলে আমরা লভ্যাংশ পাই। মূলধন ইনটু সময় ইজুকাল টু লভ্যাংশ। তাহলে আমাদেরকে মূলধনের অনুপাত বের করতে বলেছে। তাহলে মূলধন সমান সমান কী হয়, মূলধন সমান সমান হয় লভ্যাংশ বাই সময়। এই সূত্রটা আমরা মেইনলি মনে রাখবো, তাহলেই আমাদের সব অঙ্ক হয়ে যাবে। মূলধন ইনটু সময় ইজুকাল টু লভ্যাংশ। যদি সময় বলতো তাহলে লভ্যাংশ বাই মূলধন করতাম, এখানে মূলধন বলেছে তো এই সময়টা নিচে চলে যাবে, সময়টা যদি উপরে চলে যায় সেই জন্য লভ্যাংশ বাই সময় করব। এখানে আমাদের কী বের করতে বলেছে, মূলধনের অনুপাত, তো আমরা কী করব, লভ্যাংশ বাই সময় করব। তো এটা আমি মুছে দিচ্ছি, লভ্যাংশ বাই সময় করব। তো ওটা লিখে দিচ্ছি, মূলধন ইজুকাল টু লভ্যাংশ বাই সময়, লভ্যাংশ বাই সময়। এবার লভ্যাংশ এর হচ্ছে লাভ কত 3 টাকা, যদি ধরি যে এর লাভ 3 টাকা, বি এর লাভ 4 টাকা, সি এর লাভ 5 টাকা, এবং তাদের মূলধনের অনুপাত হচ্ছে, মূলধনের যে অর্থ সেটা হচ্ছে, মূলধনটা হচ্ছে এর 1, বি হচ্ছে 2 টাকা, সি হচ্ছে 3 টাকা। তাহলে কী হবে, মূলধনের যেগুলো লভ্যাংশ বাই সময় হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি এর মূলধনের অনুপাত কী হবে, লভ্যাংশ। এ এর লভ্যাংশ প্রথমে কত 3 টাকা, আর এর হচ্ছে সময় কত দিনের জন্য লাগিয়েছে 1 বছর। আর নিচেরটা আমি যেটা বললাম ওটা 1 টাকা 2 টাকা 3 টাকা না, এটা সময়ের অনুপাত, নিয়োজিত সময়ের অনুপাত। এ হচ্ছে 1 বছরের জন্য ধরলাম, বি 2 বছর, সি 3 বছর। তাহলে এর হচ্ছে লভ্যাংশ কত 3 টাকা উপরে দেওয়াই আছে, আর এ কত দিনের জন্য লাগিয়েছে 1 বছর, তাহলে 3/1 ইস টু বি এর লাভ কত 4, বি কতদিন জন্য লাগিয়েছে 2 বছর, তাহলে 4/2 ইস টু সি এর লাভ কত 5, আর সি কতদিনের জন্য লাগিয়েছে 3, তাহলে 5/3। তাহলে এবার এটাকে যদি লিখি তাহলে এটা কি 3:2:5/3 হচ্ছে, কারণ কি এই 2 দিয়ে 4কে কাটলে, এই 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3:2:5/3। এইবার এই 3টাকে ওঠানোর জন্য আমরা কি করতে পারি, সব কটাকে 3 দিয়ে গুণ করতে পারি। এটাকেও 3 দিয়ে গুণ করলাম আমরা, এটাকেও 3 দিয়ে গুণ করলাম, এই 2কেও 3 দিয়ে গুণ করলাম। তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত আসবে, 9:3 × 3 = 6 এই 3 কাটা যাবে, 5 থাকবে, তাহলে 9:6:5 অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কী বলেছে, এখানে বলেছে যে 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়, নতুন ব্যক্তির বয়স কত? 8 জন লোক ছিল, তাদের সবার বয়স 2 করে বাড়ে, সবার বয়স 2 করে বাড়ে, মানে গড় বৃদ্ধি যেহেতু পায়, গড় বয়স যেহেতু 2 বৃদ্ধি পায়, তার মানে কি বলতে পারি, সবার বয়স 2 বছর করে বাড়ে। তাহলে সবার যদি 2 বছর করে বাড়ে, তাহলে মোট কত বছর বয়স বাড়ে, 8 × 2 16 বছর বাড়ে। এবার কিসের জন্য 16 বছর সবার বাড়লো, 20 বছর বয়সের পরিবর্তে এক নতুন ব্যক্তি এলো, তাহলে 20 বছর বয়সের এক ব্যক্তি চলে যাওয়ার পরে সবার বয়স, আরও একজন নতুন আসার ফলে সবার বয়স 16 বেড়ে গেল। তাহলে নতুন বয়স কত হবে, আগের 20 বছর প্লাস হচ্ছে এই 16 বছর, কারণ তার বয়স যদি 20 + 16 36 না হয়, তাহলে তাদের গড় 2 করে বাড়বে না। তার জন্য কী করলাম, যেটা বাড়লো, যেটা বয়স বাড়লো, এখানে 16 বছর বাড়লো, প্লাস যে চলে গেল তার বয়সটা যোগ করলেই আমাদের নতুন ব্যক্তির বয়স বেরিয়ে যাবে। তাহলে আগে যে চলে গেছিলো তার বয়স 20 প্লাস কত বেড়েছে, 16 বেড়েছে, তাহলে 20 + 16 = 36 হচ্ছে নতুন ব্যক্তির বয়স,
অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার নেক্সট কোশ্চেনে চলে যাব 8 নম্বর কোশ্চেন কী বলেছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 24 এবং 18 দিনে শেষ করে 4 দিন একত্রে কাজ করার পরে চলে যায়, বাকি কাজ বি কত দিনে শেষ করবে? তাহলে এ একটি কাজকে করে কত দিনে? 24 দিনে। বি ওই কাজটি করে কত দিনে? 18 দিনে। তাই টোটাল ওয়ার্কটা ধরে নেব, এদের এলসিএম 24 আর 18 এলসিএম কত হবে? 72। তাহলে এ হচ্ছে 24 দিনে করে হচ্ছে 72 একক কাজ, তার মানে একদিনে করবে 3 একক। বি 18 দিনে করে 72 একক কাজ, একদিনে করবে 4 একক, 4 18 72। তাহলে এ আর বি একদিনে কত একক করে? 3 আর যোগ 4 7 একক। তাহলে এ প্লাস বি একদিনে করে হচ্ছে 7 একক। তারা কতদিন একসাথে কাজ করেছে? 4 দিন। তাহলে এ এ আর বি একদিনে যদি 7 একক করে, 4 দিনে করবে কত একক? 4 7 28 একক। টোটাল কাজ কত? 72 একক, তার মধ্যে 28 একক তারা 4 দিনে করলো, বাকি থাকলো কত একক? 4, এখানে 3 4 44 একক। এই 44 একক কাজ কে করবে? এই 4 দিন একত্রে করার পর এ চলে গেল, বাকি কাজ বি কতদিনে শেষ করবে? তার মানে এই 44 একক কাজটা বি করবে। তাহলে বি একদিনে করে কত একক? 4 একক। তাহলে 44 একক করবে কতদিনে? বা এইভাবে বলতে পারি, বি 4 একক করে একদিনে, তার মানে 44 একক করবে কতদিনে? 11 দিনে। কীভাবে? এই 4 দিয়ে এটাকে গুণ করলে 4 11 44 হয়, তাহলে এককেও আমাদের 11 দিয়ে গুণ করতে হবে, 11 দিন। বা যদি কেউ এটা না বোঝে তাহলে সে এভাবে করতে পারে, এটা উপরে লিখে দিই তাহলে, যে বি হচ্ছে 4 একক করে একদিনে, তার মানে 1 একক করবে 1/4 দিনে, তাহলে 44 একক করবে হচ্ছে 1/4 ইন্টু 44, তাহলে 4 দিয়ে 44 কাটলে 11, তার মানে 11 দিনে। অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার 9 নম্বর কোশ্চেনে চলে যাব। 9 নম্বর কোশ্চেন কী বলেছে, যে এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল এবং 2 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলো। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার? এই ধরনের অঙ্ক সোজাই আসে, তো এই ধরনের অঙ্ক আমরা এক্স ধরে করাটাই বেটার। ধরলাম যে বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার, এক্স কিমি। তাহলে এক্স কিমি যেতে 3 কিলোমিটার পার আওয়ার বেগে তার টাইম লাগে কত? x/3, মানে যাওয়ার সময় তার টাইম লাগে x/3। কারণ হচ্ছে স্কুল থেকে বাড়ির দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার। তাহলে এখানে বলেছে যাওয়ার সময় সে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তার মানে 1 ঘন্টা যায় 3 কিলোমিটার, তাহলে এক্স কিমি যাবে কত ঘন্টা? x/3 ঘন্টায়। প্লাস আসার সময় তার কত টাইম লাগে? আসার সময় সে 2 কিলোমিটার ঘন্টা বেগে আসে, তাহলে x/2। এই দুটো সময় মিলে টোটাল তার কত সময় লাগে? 5 ঘন্টা। এই যে বলেছে সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগে। তাহলে এটা যদি আমরা লসাগু করি, 3 আর 2 এর লসাগু 6, তার মানে এখানে 2x + 3x হবে ইকুয়ালস টু 5। তারপরে 2x আর 3x যোগ করলে কত হবে? এখানে লিখে দিই 5x/6 = 5। তাহলে এই 5 কাটতে পারি, তাহলে x এর মান কত? 6। অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। লাস্ট কোশ্চেনে আমরা চলে এসেছি 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কী বলেছে, 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত মিটার? এবার আমরা কি জানি, যখন কোনো একটি ট্রেন একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করে বা কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে। আর যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এখানে কি বলেছে, সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে সেই ট্রেনটি। তাহলে এই 18 সেকেন্ডে যে সিগন্যাল পোস্টকে অতিক্রম করলো, এই 18 সেকেন্ডে সে কী গেল? নিজের দৈর্ঘ্যটাই গেল। 18 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্যে গেল, কারণ টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাই নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো কত সেকেন্ডে? 18 সেকেন্ডে। নিজের দৈর্ঘ্য কত ট্রেনটির? 300 মিটার। তাহলে ট্রেনটি হচ্ছে 300 মিটার যায় 18 সেকেন্ডে, 18 সেকেন্ডে। তাহলে ট্রেনটির স্পিড কত? 300/18 মিটার, 300/18 মিটার, মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে স্পিড অফ ট্রেন, স্পিড অফ ট্রেন 300/18 মিটার পার সেকেন্ড। এর বলছে কি 300 মিটার একটি এই দৈর্ঘ্যের একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে অতিক্রম করে। কত সেকেন্ডে? 39 সেকেন্ডে। তার মানে এই 300/18 মিটার পার সেকেন্ডে সে 39 সেকেন্ডে কতটুকু যায়? মানে এটা 1 সেকেন্ডে যায় 300/18 মিনিট, 18 মিটার, তার মানে 39 সেকেন্ডে সে কতটুকু যায় সেটা বের করি। তাহলে 300/18 ইন্টু 39, এত মিটার যাবে 39 সেকেন্ডে। এবার যদি কাটাকাটি করি, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 50, 3 দিয়ে এটা কাটলে 13, তাহলে 5 13 65, 650 মিটার।
এই 650 মিটার কি, সে যে 39 সেকেন্ডে গিয়েছিল প্ল্যাটফর্মকে অতিক্রম করেছিল। প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করেছিল। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বেরোলো? 650। ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 650, আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। তাহলে হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 650 মাইনাস 300। প্ল্যাটফর্ম আর ট্রেন মিলে হচ্ছে 650, আর ট্রেনের হচ্ছে 300। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? 650 মাইনাস 300। তাহলে 650 মাইনাস 300 করলে কত হবে? 350। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। বা এভাবে কি করতে পারি যে 18 সেকেন্ডে সে 300 মিটার গেছিলো, আর 39 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য গেছিলো। তাহলে 18 সেকেন্ড আর 39 সেকেন্ডের মধ্যে পার্থক্য কত? এখানে এখানে 21 সেকেন্ড। তাহলে 21 সেকেন্ডে ট্রেনটি যতটুকু যাবে সেটা হচ্ছে তার নিজের দৈর্ঘ্য। তাহলে এই 300/18কে যদি আমরা 21 দিয়ে গুণ করতাম তাহলে একবারে আমাদের বেরিয়ে যেত প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য। কীভাবে আমি পরের পেজে দেখিয়ে দিচ্ছি, বা এখানেই হয়ে যাবে এই দিকটাতে। সিগন্যাল পোস্টকে অতিক্রম করে 18 সেকেন্ডে, তার মানে সে নিজের দৈর্ঘ্য যায় 18 সেকেন্ডে। আর 39 সেকেন্ডে কী যায়? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার মানে এই 39 সেকেন্ডের জায়গায় 18 সেকেন্ড প্লাস আমরা 21 সেকেন্ড লিখতে পারি। 18 প্লাস 21, এই 18 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য যায়, আর যে 21 সেকেন্ড, সেই 21 সেকেন্ডে সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে। আর ট্রেনের স্পিড কত ছিল? 300/18, 300/18। আর সে 21 সেকেন্ডে 300/18 মানে কি? 1 সেকেন্ডে যায় 300/18, তাহলে 21 সেকেন্ডে সে প্ল্যাটফর্মটা গেছিলো। তাহলে ইন্টু যদি 21 করি তাহলেই আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। এবার যদি এটাকে 6 দিয়ে কাটি তাহলে 3, 6 দিয়ে কাটলে এটাকে কত? 50, 3 দিয়ে এটা কাটলে কত হয়? 7। তাহলে 5 7 35, 350। এভাবেও আমরা বের করতে পারি। যার যেটা সুবিধা মনে হবে সে সেভাবে করবে। তো এখানেই আমাদের টোটাল 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। থ্যাংক ইউ।